আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন স্কুলে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি, তোমাদের আবির ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ভাষা অধ্যায়টি নিয়ে পড়ব। ভাষা সম্পর্কে তো আসলে আমরা সবাই জানি। ভাষা কি? এই যে আমি কথা বলতেছি, আমি বাংলায় কথা বলতেছি, এই বাংলা হচ্ছে আমার ভাষা। আবার কেউ ইংরেজিতে কথা বলে, তার ভাষা হচ্ছে ইংরেজি। তাহলে এই বাংলা দিয়ে বা ইংরেজি দিয়ে আসলে আমরা কি করি? আমরা হচ্ছে নিজের মনে যা চিন্তা করি বা মনের ভাব কিন্তু আমরা প্রকাশ করে থাকি। আমরা যে কোনো কিছু বর্ণনা করি এই ভাষার মাধ্যমে। আমি যা বলি তা তোমরা বুঝতে পারতেছো। এই যে বুঝতে পারাটা, এটাই কিন্তু আমার মনের ভাব প্রকাশ করার মাধ্যম। তো এই ভাষা অধ্যায়ে আমরা প্রথমে ভাষা সম্পর্কিত যাবতীয় গ্রামার ক্লিয়ার করব, তারপর আমরা কিছু এক্সারসাইজ সলভ দেখব। তাহলে আমরা প্রথমে গ্রামার ক্লিয়ারের ক্ষেত্রে যদি যাই, আসলে ভাষা জিনিসটা কি সেটা নিয়ে আমি বলছিলাম যে ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম। আমরা আমাদের মনের ভাব যার দ্বারা প্রকাশ করে থাকি। আমি আসলে কি চিন্তা করছি, আমি কাউকে কি বুঝাতে চাই, কাকে কি বলতে চাই, এই জিনিসগুলোই কিন্তু আসলে আমরা ভাষা দিয়ে প্রকাশ করে থাকি। তো এই ভাষার বিষয়টা হচ্ছে কি, আমরা কিভাবে আসলে এই ভাষা পর্যন্ত আসি। আমাদের কণ্ঠ বা গলা, আমাদের যে ভিতরে যে জায়গাটা থেকে আমরা শব্দ উৎপাদন করি আর কি, সেটাকে বলা হয় হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্র থেকে আমরা নানান রকম আওয়াজ করতে পারি। আমরা এ, বি, সি, ক, খ, গ, এই যে এগুলো কিন্তু আসলে আমরা শব্দ উৎপাদন করছি। আমরা মুখ দিয়ে হচ্ছে বিভিন্ন শব্দ করতে পারি। এই যে শব্দ বা আওয়াজ, এগুলো যখন কোনো অর্থ প্রকাশ করে তখনই আসলে সেটা কি ভাষা হয়। আমি যখন মনের ভাবটা প্রকাশ করতে পারবো তখনই সেটা হবে ভাষা। যেমন আমি যদি ভ শব্দ করি, ভ একটা বর্ণ আছে, এছাড়াও ভ কিন্তু একটা শব্দ হয়। তাহলে এই ভ বা হচ্ছে ক, এগুলো দিয়ে আসলে কিছু বোঝা যায় না। আমরা যখন এটা দিয়ে মনের কোনো ভাব প্রকাশ করি, যেমন ভ থেকে আমি ভ, ব, আ, এই তিনটা উচ্চারণ বা ধ্বনিকে একত্রিত করে আমি বললাম ভাব। ভ, আ, ব। তো এই যে ভাবটা আমার প্রকাশিত হলো যখন অর্থপূর্ণ কিছু আওয়াজ বা আওয়াজের সমষ্টি আমি বের করলাম, সেটাই হচ্ছে আমার ভাষা। আর এই যে আওয়াজগুলো যেগুলো আমাদের কণ্ঠ দিয়ে বের হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে ধ্বনি। তো ভাষা বলতে বোঝায়, ভাষা বলতে কি বোঝায়? মানুষের মুখ থেকে বেরিয়ে আসা কত অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। আমরা শুধুমাত্র ধ্বনি উচ্চারণ করলেই হবে না। যেমন ই, আ, এগুলোও কিন্তু কি ধ্বনি, কিন্তু এগুলো অর্থপূর্ণ কিছু নয়। তাহলে আমার যখন সেটা অর্থপূর্ণ আওয়াজ হবে তখনই সেটাকে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বলতে পারবো। এক্ষেত্রে আমরা যদি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটা দেখি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে, আমি কিন্তু বাকযন্ত্রের ব্যাপারটা আগেই বলে দিয়েছি, আমরা যে জায়গা থেকে কণ্ঠের যে জায়গা থেকে হচ্ছে কি শব্দ উৎপাদন করি বা ধ্বনি প্রকাশ করি, তো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা, ধ্বনি কি সেটাও আমি বলেছি, নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এখন এই যে আমি বাংলা ভাষায় কথা বলতেছি, এটা কিন্তু একটা কি জনসমাজে ব্যবহৃত হয়। এই বাংলা ভাষা হচ্ছে কি, বাংলাদেশে বা আমরা যারা বাঙালি রয়েছি, আমরা বাংলা ভাষায় কথা বলি। এখন যে জায়গায় বাংলা ভাষা কেউ জানে না, সেখানে গিয়ে যদি আমি বাংলা বলি, তাহলে বাংলাটাকে কিন্তু ওই এলাকার প্রেক্ষিতে আমি ভাষা বলতে পারবো না। তবে ইন জেনারেল বাংলা কিন্তু একটা ভাষা, কারণ এটা হচ্ছে কি ভাষার যে শর্তগুলো রয়েছে, ভাষা স্বতন্ত্রভাবে অবস্থিত, বাক্যে প্রযুক্ত হয়। অর্থাৎ আমি যখন বাক্যের মাধ্যমে আমার মনের অনুভূতিটা প্রকাশ করব তখনই সেটাকে ভাষা বলবো। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য পরিপূর্ণ অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে, ধ্বনি বা ধ্বনি সমষ্টি হতে পারে। তাহলে একটা ধ্বনি দিয়েও আমরা হচ্ছে কি ভাষা প্রকাশ করতে পারি, যদি সেটা হচ্ছে কি অন্য আরেকজন বুঝতে পারে। তো আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা মুখ দিয়ে মনের ভাব প্রকাশের জন্য আমরা মুখ দিয়ে যা অর্থপূর্ণ উচ্চারণ করি সেটাই হচ্ছে ভাষা। তবে স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার কিন্তু পার্থক্য রয়েছে। বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা। আবার হচ্ছে কি আমরা যদি একটু পার্বত্য চট্টগ্রামে যাই, আদিবাসীরা হচ্ছে তাদের নিজস্ব ভাষায় কথা বলে। তো এরকম হচ্ছে কি
বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন ভাষায় কথা কিন্তু বলতে পারে। তো ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, এটা তো আমি বলেছি। তো বাকযন্ত্রের অন্তর্ভুক্ত কি কি জিনিস? মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো বাকযন্ত্র। তাহলে আমরা কোন কোন জায়গা থেকে শব্দ উচ্চারণ করি আমরা চিন্তা করতে পারি। আমরা যদি বাংলা অক্ষর বা বর্ণগুলো একটু চিন্তা করি তাহলে আমরা উম, ইয়, অনুস্বার এগুলো হচ্ছে কি নাক দিয়ে উচ্চারণ করি। গলনালী ব্যবহার করেও আমরা কথা বলি। আবার ক উচ্চারণের ক্ষেত্রে আমরা জিহ্বার তালু ব্যবহার করি, মুখের তালু ব্যবহার করি। দাঁত ব্যবহার করি, দাঁত বলার জন্য কিন্তু আমার জিহ্বাটা দাঁতে লাগাতে হয়। ত বলার জন্য আমরা হচ্ছে কি ব্যবহার করি। আবার ঠোঁট ব্যবহার করি, ম বলতে হলে আমাদের কি ঠোঁট ব্যবহার করতে হয়। তাহলে এই যে মুখের যে বাহ্যিক যে অংশ আর আমাদের গলনালী যেটা রয়েছে, যে গলনালীর কাজ হচ্ছে ধ্বনি উৎপাদন করা। আর সেটাকে যখন আমরা হচ্ছে কি ধ্বনি সৃষ্টি করব সেটার জন্য আমরা নানান অঙ্গ ব্যবহার করে থাকি। তাহলে এই যে সকল অঙ্গের সমষ্টি হচ্ছে মূলত আমার বাকযন্ত্র। এই বাকযন্ত্রের মাধ্যমে আমি কথা বলি। তো বাকযন্ত্রকে আমরা হচ্ছে এইভাবে লিখলে বাকযন্ত্র লিখতে পারি, তবে আমরা এটাকে বাকযন্ত্রই বলবো। ওকে, যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, এই যে আমি বলেছিলাম সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। অর্থের ধারাবাহিকতাটাও কিন্তু জরুরি। যেমন আমি যদি বলি ওরে আকাশে গরু, বা হচ্ছে এখানে যদি আমরা চিন্তা করি, এক হচ্ছে গরু তো আকাশে ওড়ে না, স্বাভাবিক তাই না? আর হচ্ছে বাক্যগুলো কি ধারাবাহিকভাবে আমি বলি নাই। তাহলে এক হচ্ছে অর্থবোধক হইতে হবে। অর্থবোধক না হলে, যেমন গরু আকাশে ওড়ে, এটাও যদি বলি এটা কিন্তু অর্থবোধক নয়, তাহলে এটাও কিন্তু বাক্য নয় বা ভাষা নয়। আসলে ভাষা নয়, বাক্য, কিন্তু বাক্যের যোগ্যতা আসলে তার মধ্যে নাই, কারণ গরু আকাশে ওড়ে না, এটা সত্যি কথা না। তো এক্ষেত্রে আমার যদি ভাষা হতে হয় তাহলে সেটা হতে হবে অর্থবোধক এবং অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। এলোমেলোভাবে যদি আমি বলতে থাকি তাহলে ভাষা হবে না। যেমন এখানে যদি আমি এই সেন্টেন্সটাই যদি একটু বলতে থাকি, যে যেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই, এখানে যদি আমি বলতে থাকি চাই থাকা অর্থ ধারাবাহিকতা অর্থের এবং সেখানে, এটা কিন্তু কোনো সেন্স মেক করে না। তাহলে এই জিনিসটা ভাষা হবে না। ওকে, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। আমরা যখন ধ্বনি উচ্চারণ করি, যেমন ক, খ, গ, ঘ, এরকম ধ্বনি যখন আমরা উচ্চারণ করি সেগুলোর অর্থপূর্ণ মিলন, যেমন ক, ল, ম, তিনটা ধ্বনি। কলম, কলম হচ্ছে একটা শব্দ। তারপর আমরা যদি একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতা, এই যে অর্থের ধারাবাহিকতার বিষয়টা কিন্তু আমি অলরেডি বলেছি যে আসলে কিভাবে অর্থের ধারাবাহিকতা তৈরি হয় হচ্ছে বাক্য। পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। পশু পাখির ডাকের মধ্যে তারা কি অর্থবোধক কোনো শব্দ নাই, কিন্তু মানুষ যখন কথা বলে একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে তারা বাক্য তৈরি করে। যেমন বিড়ালের মিউ মিউ ডাক, কুকুরের ঘেউ ঘেউ ডাক, এগুলো দিয়ে আসলে আমরা কি অর্থপূর্ণ কিছু বুঝতে পারি না, এই জন্যই এগুলো ভাষা নয়। আর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষা প্রচলিত রয়েছে, আর হচ্ছে কি স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ হয় বলে কি, স্থান কাল ও সমাজ ভেদে কিন্তু ভাষার রূপভেদ হয়। যেমন আমাদের বাংলাদেশে যেরকম কথা বলে সেটাই কিন্তু কি ভারতের মানুষ হিন্দিতে কথা বলে, আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলে, কানাডার মানুষ ইংরেজিতে কথা বলে, তারপর ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। তাহলে এই যে জায়গা ভেদে, তারপর সময় ভেদে, সমাজ ভেদে ভাষার কিন্তু পার্থক্য রয়েছে। আর এই কারণে পৃথিবীর সকল মানুষের ভাষা এক নয়। আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ মেলে না। আমরা যদি এই 1000 বছর রূপের চিন্তাটা বাদ দিও, আঞ্চলিক ভাষা এবং স্বাভাবিকভাবে আমরা যে শুদ্ধ ভাষায় কথা বলি সেটার তুলনা করি, আঞ্চলিক ভাষার সাথে শুদ্ধ ভাষারই কিন্তু অনেক রকম পার্থক্য রয়েছে। তো সময়ের সাথে সাথে ভাষা আসলে পরিবর্তিত হয়। যেমন বাংলাদেশে অধিকাংশ মানুষের ভাষা বাংলা, এই যেগুলো আমি বলেছি, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। আবার বাংলাদেশেও কিন্তু চাকমা জনগোষ্ঠী নিজস্ব কি চাংমা ভাষায়, আর হচ্ছে গারো জনগোষ্ঠী নিজেদের আচিক ভাষায় কথা বলে থাকে। প্রায় 500 বছর আগের বাংলা ভাষা এবং বর্তমানের বাংলা ভাষা কিন্তু এক নয়। তাহলে ভাষা সম্পর্কে আমরা যে জিনিসটা জানলাম, ভাষা কিন্তু আসলে পরিবর্তনশীল একটা বিষয়। আর এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তাহলে মনের ভাব প্রকাশের জন্য আমরা বিভিন্ন সমাজে যে বিভিন্ন শব্দ এবং ভাষা ব্যবহার করে থাকি, এগুলোর কারণেই কিন্তু আসলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার জন্ম হয়েছে। আর ভাষা স্থির হয়ে গেলে তা মাতৃভাষায় পরিণত হয়। পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত রয়েছে। কত? প্রায় 3500-এর কাছাকাছি। এবার আমরা আসি মাতৃভাষা ও রাষ্ট্রভাষা নিয়ে।
প্রথমে আমরা যদি একটু চিন্তা করি, আমরা যে কথা বলি সেটাকে কি ভাষা বলা যায়? আমরা বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা বলতে পারি, রাষ্ট্রভাষাও বলতে পারি। এখন প্রথমে যদি মাতৃভাষা নিয়ে কথা বলতে হয়, সাধারণত যে কোনো শিশুই তার মায়ের কাছেই বেড়ে ওঠে, মায়ের সাথেই তার প্রথম পরিচয় হয়, মায়ের সাথেই কথা বলার শুরু হয়। মা যখন যা বলে আমরা তা অনুকরণ করার চেষ্টা করি। এজন্যই মানুষের যে মুখের ভাষা, মায়ের কাছে যে প্রতিপালিত হয়ে যে ভাষা শেখে সেটাকেই মাতৃভাষা বলে। তাই জন্মলগ্ন থেকে কি হয়, স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে। আর এটা কিন্তু সাধারণত একটা ধারণা প্রকাশ। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তে মৃত্যুবরণ করেন, সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হয়, তার হলেও তার মুখের সাধারণ ভাষায় কি মাতৃভাষায় বলে থাকে। কারণ এটা আমরা শুধুমাত্র এটাকে কি ব্যাখ্যা করার জন্য বলি। সাধারণভাবেই যেটা আছে যে আমরা সাধারণভাবে অধিকাংশ ক্ষেত্রে কি মায়ের কোলে বড় হই এবং মায়ের কথা বলি শুনি, এই জন্য এটাকে মাতৃভাষা বলা হয়। কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি কি বলি, মায়ের কোলে থেকে আমরা বাংলা ভাষাটাই শিখি, বাংলাটাই বলি। তো এই জন্য বাংলাকে আমাদের মাতৃভাষা বলা হয়। তাই কি বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে কি বাংলা। আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী রয়েছে, আদিবাসীরা রয়েছে, তারা কিন্তু নিজেদের ভাষায় কথা বলে। আবার হচ্ছে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপর আসাম, বিহার, এরাও কি তাদের মাতৃভাষা হচ্ছে কি অনেকেই বাংলায় কথা বলে। তো এই অঞ্চলের মানুষদের মাতৃভাষাও কিন্তু কি বাংলা। তো এরকম বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে তাদেরও মাতৃভাষা কি বাংলা। বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষের মাতৃভাষা হচ্ছে কি বাংলা। এটা মাথায় রাখতে হবে। কত কোটি? প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। মাতৃভাষার বিবেচনায় পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে 6ষ্ঠ। এবার রাষ্ট্রভাষার কথা যদি আমরা বলি, রাষ্ট্রীয় কাজে যে ভাষা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাষ্ট্রভাষা। যেমন বাংলাদেশে বাংলা ছাড়াও ওই যে আদিবাসীরা যে ভাষায় কথা বলে সেগুলো কিন্তু প্রচলিত রয়েছে। গারোরা হচ্ছে আচিক ভাষায় কথা বলে, চাকমারা চাংমা ভাষায় কথা বলে। তাহলে এক্ষেত্রে এই ভাষাগুলো তাদের মাতৃভাষা হলেও আমাদের রাষ্ট্রের যে যাবতীয় দলিল দস্তাবেজ, অফিসিয়াল কাজকর্ম যা রয়েছে সেগুলো কিন্তু বাংলায় পরিচালিত হয়। তাহলে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে কি বাংলা। রাষ্ট্রের প্রশাসনিক কাজ যে ভাষায় ব্যবহৃত হয়, পরিচালিত হয়, সেটাই মূলত হচ্ছে রাষ্ট্রভাষা। তাহলে আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা কিন্তু ভিন্ন হতে পারে। আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের উদাহরণ নেই, যেমন বাংলাদেশে কি বাংলা, চাংমা, আচিক, মণিপুরি এরকম নানান ভাষা রয়েছে, কিন্তু রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কন্নড়ি ভাষা রয়েছে। পাকিস্তানে পাঞ্জাবি, বালুচ, সিন্ধি এরকম নানান ভাষা রয়েছে। কিন্তু সেখানকার রাষ্ট্রভাষা কিন্তু সবগুলো নয়। সেখানে প্রশাসনিক কাজ যেটাই পরিচালিত হয় সেটাই শুধুমাত্র হবে তাদের রাষ্ট্রভাষা। যেমন বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে, এটা একটু আমরা মার্ক করে রাখি, বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে কি বাংলা। আর এই যে সংবিধানে লিপিবদ্ধ রয়েছে দেখেই বাংলাদেশের রাষ্ট্রভাষা হয়েছে বাংলা। তবে শুধুমাত্র যে একটা ভাষাই হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে থাকবে তা না, 2টি ভাষাও রাষ্ট্রভাষা হিসেবে থাকতে পারে। যেমন ভারতে হিন্দি এবং ইংরেজি দুইটাই হচ্ছে রাষ্ট্রভাষা। আর রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে রাষ্ট্রভাষা সাধারণত স্বীকৃত হয়ে থাকে। এই জন্যই অনেকগুলো ভাষা থাকা সত্ত্বেও একটা বা দুইটাকেই সাধারণত কি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যেমন এখন এই রাষ্ট্রভাষার কাজ কি আমি বলেছি, প্রশাসনিক কাজ, যেমন কি শিক্ষা প্রদান করা, পাঠ্যপুস্তক প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি। এই যে আমার পিছনে যে লেখাগুলো রয়েছে এটা আমাদের রাষ্ট্রভাষায় লেখা। এখন এখানে যদি আচিক বা হচ্ছে চাংমা ভাষায় লেখা থাকবো বা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কিছু লেখা থাকতো আমরা কিন্তু বুঝতাম না। কেন? কারণ ফ্রেঞ্চ ভাষা আমাদের সকলের পরিচিত না। ফ্রেঞ্চ ভাষা যদি আমাদের সকলের পরিচিত হইতো তাইলে ওইটা রাষ্ট্রভাষা হইতে পারতো। তো যেহেতু আমাদের সকলের পরিচিত ভাষা হচ্ছে বাংলা, আমরা হচ্ছে যারা আদিবাসী রয়েছে, অন্য জাতিগোষ্ঠীর রয়েছে বা বাঙালি রয়েছি, আমরা সকলেই যেহেতু বাংলা ভাষাটাকেই শিখি এক সময় গিয়ে, তো এই বাংলাকে আমাদের সকলের বোধগম্য হওয়ায় এটা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রভাষার পাশাপাশি কি
উর্দুর পাশাপাশি ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকায় দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি কিন্তু ইংরেজি স্বীকৃত। আমি একটু আগেই বলেছি ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে কি বাংলা। তাহলে ভারত হচ্ছে কি তাদের অঙ্গরাজ্য ভেদে বা হচ্ছে স্টেটগুলো ভেদে আর কি তাদের আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করে থাকে। তো এবার আসি বাংলা ভাষারই একটা অন্য রূপ। বাংলা ভাষাকে নানানভাবে প্রকাশ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে সাধু রূপ আর একটা হচ্ছে কি চলিত রূপ। এগুলো সম্পর্কে আমরা জানি। সাধু একটু প্রাচীন একটা রূপ, চলিত হচ্ছে বর্তমান আধুনিক প্রমিত ভাষা যেটা আমাদের রয়েছে সেটাই। তো এই সাধু চলিতর বিষয়টা যদি আমরা একটু বলি, বাংলা ভাষাকে হচ্ছে কি পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে। আমি যেটা বললাম, একটি বলার ভাষা বা মৌখিক রূপ, অপরটি লেখার ভাষা বা লৈখিক রূপ। আমরা মুখে বলার জন্য একরকম ভাষা ব্যবহার করি, লেখার জন্য অন্যরকম। তো ভাষার মৌখিক রূপের আবার দুইটি রীতি রয়েছে, যেমন আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। প্রত্যেক অঞ্চল ভেদে যে আলাদা হয় সেটা আবার হচ্ছে কি একটা শুদ্ধ ভাষা যেটা দিয়ে আমরা কথা বললে সকলেই বুঝতে পারে এরকম। যেমন চট্টগ্রামের ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা, যেটা হচ্ছে কি চট্টগ্রামের বাইরের মানুষ আসলে বুঝতেই পারে না। কিন্তু সচরাচর আমি যে কথাগুলো এখন বলছি সেগুলো কিন্তু তোমরা সকলেই বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের প্রমিত রূপ বা প্রমিত রূপের কাছাকাছি আর কি, আমার উচ্চারণে আঞ্চলিকতা থাকতে পারে। তো এই যে আমি যখন নিজের এলাকার ভাষায় কথা বলি সেটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা, আর যখন আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে কি প্রমিত ভাষা। আর লৈখিক রূপ রয়েছে যেটা দিয়ে আমরা হচ্ছে সাধারণত লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমি আমার আঞ্চলিক যে ভাষা রয়েছে সেটা দিয়ে কথা বললেও সেটা লিখতে পারি না, কারণ সেটা লেখার জন্য যোগ্য নয়। তো লেখার যে ভাষা রয়েছে সেটার দুইটা রূপ রয়েছে আসলে বাংলা ভাষারই, একটা হচ্ছে চলিত রূপ আর একটা হচ্ছে সাধু রূপ। তো আমরা এখন এই সাধু এবং চলিত রূপগুলো সম্পর্কে জানবো। এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে যেটার মধ্যে ফ্লোচার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। যেমন বাংলা ভাষা, এই বাংলা ভাষার একটা মৌখিক রূপ রয়েছে, একটা লৈখিক রূপ রয়েছে। মৌখিক রূপের মধ্যে রয়েছে আঞ্চলিক ও প্রমিত, চলিত আর লৈখিক রূপের মধ্যে রয়েছে কি চলিত এবং সাধু ভাষা। তো আমরা এই চারটা বিষয় সম্পর্কেই এখন আস্তে আস্তে জানবো। তো প্রথমেই যদি আমি একটু যাই আঞ্চলিক ভাষা রীতিতে, ওই যে একটু আগে বললাম চট্টগ্রামের মানুষ কিভাবে কথা বলে সেটা হচ্ছে তার আঞ্চলিক ভাষা। আমার ভাষা নেত্রকোনা, নেত্রকোনার মানুষ যেভাবে কথা বলে সেটা নেত্রকোনার আঞ্চলিক ভাষা। সিলেটের মানুষ একভাবে কথা বলে সেটা সিলেটের মানুষের আঞ্চলিক ভাষা। রংপুরের মানুষ একভাবে কথা বলে সেটা রংপুরের মানুষের আঞ্চলিক ভাষা। তো এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ যে তাদের নিজস্ব এলাকায়, যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। তাহলে কি মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। অর্থাৎ অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত বা কথ্যরূপ, কথ্যরূপ মানে হচ্ছে যেটা দিয়ে আমরা বলি মৌখিক রূপ আর কি, কথ্যরূপকে আঞ্চলিক ভাষারীতি বলে। যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি অগুয়া মাইনুষের দুয়া ফুয়া আসিল, অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল। তাহলে এই যে একটা ভাষা অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল, এটাকে আমরা যখন চট্টগ্রামের ভার্সনে নিয়ে যাচ্ছি চট্টগ্রামে সেই কথাটা কি অন্যভাবে মানুষ বলে থাকে। তো এই যে কথাটা চট্টগ্রাম যেভাবে বলে থাকে সেটা হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষাকে আবার কি বলা হয় উপভাষাও বলা হয়ে থাকে, আঞ্চলিক ভাষাকে উপভাষা বলা হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় বহু রূপ দেখা যায়। যেমন একটা সাধারণ শব্দ যদি আমরা চিন্তা করি ছেলে, এই ছেলে শব্দটাকে আঞ্চলিকভাবে অনেকভাবে বলা হয়। যেমন সোয়াল, চাওয়াল, চাবাল, সেইলে, পোলা, পুয়া, পুয়া, বেটা, বেড়া, পুত, হুত, এরকম নানানভাবে কিন্তু এটা উচ্চারিত হয়। এটা যতভাবে উচ্চারিত হোক না কেন, এই যেগুলো রয়েছে এগুলো এই যেভাবে উচ্চারিত হোক না কেন এটার মূল অর্থ কিন্তু এই ছেলে, অর্থাৎ ছেলে বোঝাতে এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে। তো বিভিন্ন ভাষায় রীতির ক্ষেত্রে আমরা যখন একটা গ্রহণযোগ্য চিন্তা করব তখন কিন্তু সেটাকে হচ্ছে প্রমিত রীতি বলে। যেমন আমি যখন কারোর সাথে কথা বলতে যাব তখন যদি আমি হচ্ছে এই যে ছেলেকে সাওয়াল, শৈবাল, ছেলে, তারপরে হচ্ছে কি পুয়া, পুয়া বলি, সেটা মানুষ একজন এক এলাকার মানুষ অন্য এলাকায় গিয়ে বললে বুঝতে নাও পারে।
তো এই যে বুঝতে অসুবিধা হয়, এটার সমস্যার সমাধানের জন্যই আমাদের যে ভাষারীতিটা হচ্ছে কি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা এবং নিত্য ব্যবহারে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়, সেটাকেই বলা হয় প্রমিত রীতি। এমন একটা ভাষা যেটা হচ্ছে কি সবাই বুঝতে পারে এবং সবাই যেটা বলার দরকার পড়ে। তো ভাষার সর্বজন গ্রাহ্য ও কি সমকালে সর্বোচ্চ মার্জিত রূপ যেটা রয়েছে সেটাই হচ্ছে আমার প্রমিত ভাষা রীতি। যেমন একজনের দুটো ছেলে ছিল, এটা হচ্ছে আমার প্রমিত ভাষার উদাহরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আঞ্চলিক ভাষা কোনটা বা প্রমিত ভাষার মধ্যে কি কি জিনিস রয়েছে। এবার আসি আমরা লেখার যে রূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। যেমন সাধু রীতি, চলিত রীতি নিয়ে আমরা আলোচনা করেছি। তো সাধু রীতি নিয়ে যদি বলতে হয়, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে কি আমার সাধু ভাষা। এই সাধু ভাষা শুধুমাত্র লিখিত গদ্যে পরিদৃষ্ট হয়, অর্থাৎ আমরা লেখার মধ্যে এটা দেখতে পারি। সাধু ভাষায় আমরা কথা বলতে কাউকে শুনি না, এবং সাধু ভাষাটা যেহেতু খুবই গুরু গম্ভীর, গাম্ভীর্যপূর্ণ এবং এতে কি তৎসম, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে আগত যে শব্দগুলো রয়েছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। তো সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার প্রচুর হয়ে থাকে। তৎসম শব্দগুলো খুবই কঠিন হয়, এ কারণে সাধু ভাষা শুনতেও খুব কঠিন লাগে। যেমন এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। আমরা যদি একটু দেখি, এখানে আমরা বলছি একজনের দুটো ছেলে ছিল, এখানে সেটা হয়ে গিয়েছে কি এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। তাহলে এই জিনিসটা হচ্ছে কি তুলনামূলক, ছেলের জায়গায় আমরা একটা কি পুত্র ব্যবহার করলাম। পুত্র হচ্ছে একটা তৎসম শব্দ। আগে ছিল হচ্ছে দুটো, এই দুটো হচ্ছে আমরা এখানে দুইটি লিখলাম, আর একজনেরটা হয়ে গেল কি এক ব্যক্তির। তো এরকম গম্ভীর গাম্ভীর্যপূর্ণ, তারপর হচ্ছে কি তৎসম শব্দ এবং ক্রিয়াপদের রূপের যা প্রাচীন রীতি রয়েছে, আমরা সামনে জানবো যে ক্রিয়াপদের প্রাচীন রীতিগুলো কীরকম ছিল আমরা যখন সাধু ভাষার উদাহরণ দেখব। তো এইরকমভাবে আসলে ব্যবহার করে এই সাধু ভাষারীতি গঠিত হয়েছে। এবার আমরা যদি একটু চলিত ভাষারীতি নিয়ে বলি, যেমন ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাঙ্গের সহজ দিকে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি হয়। তাহলে চলিত ভাষারীতির শুরু থেকে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহ থেকে। ওইখানকার মানুষ আসলে মুখে যেভাবে কথা বলতো সেটা আস্তে আস্তে প্রাদেশিকগুলোর সাথে যুক্ত হয়ে সহজ ভাষায় যেটা রূপান্তরিত হয়েছে, সবাই যেটা গ্রহণ করেছে সেটাই হচ্ছে চলিত রীতি। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয়। যেমন একজন লোকের দুটি ছেলে ছিল, আমরা দেখেছি যে এটা হচ্ছে কি সাধু ভাষায় ছিল এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। এটা আমার চলিততে এসে একজন লোকের দুটি ছেলে ছিল। তাহলে এখানে এসে এটা আসলে অনেক সহজ এবং আকর্ষণীয় এবং সুন্দর হয়ে গিয়েছে। তো সাধু এবং চলিতর মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে কি আমরা দেখতে পাবো চলিত তুলনামূলক সহজ এবং সাধু তুলনামূলক একটু কঠিন। আমরা একটু সাধু ভাষারীতির বৈশিষ্ট্যগুলো এখন একটু দেখি। সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, অঞ্চল ভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। কেউ যদি সাধু ভাষায় কথা বলে, সে বা সাধু ভাষায় আমরা তো সাধারণত জানি কি সাধু ভাষায় মানুষ লিখে থাকে, তাহলে এটা সব সময় কি একই রকম থাকে, কখনোই পরিবর্তন হয় না। সময়ের সাথে কি অঞ্চল ভেদে বা কালক্রমে, অর্থাৎ সময়ের সাথেও এর কোনো পরিবর্তন নেই। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এই যে আমরা দেখেছি এর পদবিন্যাসটা কিরূপ হয়ে থাকে, গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল এবং ক্রিয়াপদের প্রাচীন রীতি অনুসরণ করে। এই জন্যই এটা হচ্ছে কি একটু সুনিয়ন্ত্রিত। সাধুরীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি থাকে, ফলে কি এ ভাষা এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য হয়। তৎসম শব্দগুলো একটু কঠিন এবং গাম্ভীর্যপূর্ণ, এই কারণে এই ভাষাটা তখন শুনতেও কি বেশ আভিজাত্য এবং গাম্ভীর্যপূর্ণ মনে হয়। সাধু ভাষারীতি শুধুমাত্র কি লেখায় ব্যবহৃত হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী ভাষা এটি নয়। আর সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। এই পূর্ণরূপগুলো সম্পর্কে আমরা একটু পরেই দেখব। আমি আগে হচ্ছে কি এই বৈশিষ্ট্যগুলো দেখিয়ে নিই।
তো চলিত ভাষার ক্ষেত্রে চলিত ভাষা হচ্ছে কি সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল একটা ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। আমরা দেখেছি ভাষা হিসেবে গৃহীত হয় কোনটা, যেটা হচ্ছে সবাই বুঝতে পারে, সহজ হয় এবং মানুষের সর্বজন গ্রাহ্য হয়, সবাই যখন গ্রহণ করে তখনই সেটাকে আমরা চলিত ভাষা হিসেবে বলতে পারব। তাই এটি হচ্ছে কি পরিবর্তনশীল। আমরা দেখেছি সাধু ভাষা যেহেতু একই নিয়ম অনুসরণ করে চলে, এই জন্য হচ্ছে এটি অপরিবর্তনশীল, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে ভাষাটা পরিবর্তিত হয়। এরপর এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন সর্বদা ব্যাখ্যা করা যায় না। এরপর চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের বেশি হয়। তাহলে সহজ সরল শব্দ যেহেতু বেশি হয়, তাহলে এটি খুবই সাবলীল, চটুল ও জীবন্ত ভাষা হয়ে থাকে। যেমন এ ভাষা বলার ও লেখার ভাষা বলে এ ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপ এবং সামাজিক আলোচনার জন্য কি অত্যন্ত উপযোগী, যেটা সাধু ভাষার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি উপযোগী নয়, কারণ এটা খুবই গুরু গম্ভীর একটা ভাষা, তৎসম শব্দবহুল এবং গাম্ভীর্যপূর্ণ। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এটার যদি আমি একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে ক্রিয়াপদের দিই, যেমন আচ্ছা এটার উদাহরণ আমি পরে দিব, এখনই দেওয়া যাবে না। আমরা যখন ভাষার রূপগুলো পড়ব সেক্ষেত্রে আমরা এটার উদাহরণ পড়ব। তারপরেও যদি একটা ছোট উদাহরণ দিতে হয়, যেমন চলিত ভাষায় যেটা তারা, সাধু ভাষায় সেটা হয়ে যায় হচ্ছে তাহারা। চলিত ভাষায় যেটা হয়ে যায় গিয়েছিলেন, সাধু ভাষায় সেটা হয়ে যায় হচ্ছে গিয়াছিলেন। এরকম হচ্ছে সরি এটা হবে হচ্ছে গেছেন, গেছেন চলিত ভাষায় সেটা হয়ে যাচ্ছে গিয়াছিলেন। এরকম একটু ইলাবোরেটিভ হয়ে থাকে আর কি, অর্থাৎ পূর্ণ রূপ ব্যবহৃত হয় আর এখানে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আমরা উদাহরণে গেলে আরো জানতে পারবো। তো সাধু ভাষা এবং চলিত ভাষা রীতির পার্থক্য যদি আমি দেখাই, তাহলে সাধু ভাষা কি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, আর চলিত ভাষা রীতি হচ্ছে কি মুখের এবং লেখার দুইটারই ভাষা। আমরা কথাও বলতে পারি চলিত রীতিতে, লিখতেও পারি। সাধু রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, চলিত ভাষা রীতি সবসময় মেনে চলে না। তারপর সাধু ভাষায় পদবিন্যাস রীতি হচ্ছে সুনির্দিষ্ট, চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় হচ্ছে আমার তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের অনুপযোগী, চলিত ভাষা উপযোগী। তারপর সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, চলিত ভাষায় সর্বনাম ক্রিয়া এবং অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এরপর যদি আমরা দেখি সাধু ভাষা গুরু গম্ভীর, দুর্বোধ্য ও মন্থর, চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। তারপর সাধু ভাষা অপরিবর্তনীয় তাই কৃত্রিম, চলিত ভাষারীতি পরিবর্তনশীল তাই জীবন্ত। ভাষার জীবন্ত থাকার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই কিন্তু এই কি ভাষার পরিবর্তনশীলতা। এবার আমরা কয়েকটার ক্ষেত্রে সাধু এবং চলিত রীতির পার্থক্য দেখব, যেগুলোতে দেখা যায় অনেক সময় বিশেষ্য পদের রূপে দেখা যায়, সর্বনামের পদের রূপ দেখা যায়, ক্রিয়াপদের রূপে দেখা যায়, অব্যয় পদের রূপে কিন্তু পরিবর্তনগুলো দেখা যায়। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, সাধু এবং চলিত রূপ। বিশেষ্য পদের ক্ষেত্রে অগ্নি একটা বিশেষ্য, যেটা সাধুরূপ, এবং চলিত রূপে সেটা হয়ে যায় আগুন। সাধুতে কর্ণ, চলিততে কান। তাহলে এই যে আমি যে একটু আগে দেখলাম যে সাধু ভাষার ক্ষেত্রে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, এটি গুরু গম্ভীর, দুর্বোধ্য ও মন্থর। তাহলে একটু সাধুগুলা যদি আমরা এখানে একটু দেখি, তাহলে এরকমই লাগতেছে না? অগ্নি, কর্ণ, চন্দ্র, দন্ত, পক্ষী, হস্তি, খুবই গুরু গম্ভীর ভাষা এবং কঠিন, দুর্বোধ্য। কিন্তু আমরা যদি চিন্তা করি হাতি, কান, আগুন, পাখি, এই যে শব্দগুলো শুনতেও সহজ লাগে, সার্বজনীন এবং চটুল, খুবই জীবন্ত মনে হয়। তাহলে এই হচ্ছে বিশেষ্য পদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেমন এই যে ব্যাঘ্র, ব্যাঘ্র চলতে তো কত সুন্দর বাঘ। তাহলে এই ব্যাঘ্র আমি যদি বলতে চাই তাহলে খুবই কিন্তু, যেমন আজকে ব্যাঘ্র দেখিয়াছি, আজকে বাঘ দেখেছি। তাহলে আজকেটা আবার কি, আজকে শব্দটা আবার সাধুতে হয়ে যায় হচ্ছে অদ্য। তাহলে অদ্য ব্যাঘ্র দেখিয়াছি,
তার চাইতে কিন্তু আজকে বাঘ দেখেছি খুবই সহজ মনে হয়। তাহলে এই যে এরকম কিন্তু কি সাধু ভাষার এই দুর্বোধ্যতাটা রয়েছে। এবার আসি আমরা সর্বনাম পদের রূপের পার্থক্য। আমরা পড়েছিলাম সর্বনাম এবং ক্রিয়ার প্রাচীন রীতি এবং পূর্ণ রূপ ব্যবহার হয়, এটাই একটু দেখি। এই, এ, ইহা, এ, ইহাকে, একে, ইহাদের, এদের। তাহলে এইখানে হচ্ছে সম্পূর্ণ পূর্ণ রূপটা ব্যবহৃত হচ্ছে, ইহাদের। চলিততে এসে সেটা সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, পূর্ণ রূপটা ব্যবহৃত হয় না, এদের হয়ে যাচ্ছে। তাহলে চলিততে আসলে খুবই সহজ হয়ে যায়। যেমন আমি যদি সাধু ভাষায় বলি, ইহাদিগকে আজ পক্ষী শিকার করিতে দেখিয়াছি, এদেরকে আজকে পাখি শিকার করতে দেখেছি। তাহলে এই যে আমার যখন সাধুতে কথা বলতেছি তখন আমার খুবই কষ্ট হচ্ছে, সেটা খুবই গুরু গম্ভীর হয়ে যাচ্ছে এবং বোরিং শোনাচ্ছে। কিন্তু চলিততে সেটা সহজে আমি বলতে পারতেছি, সাবলীলভাবে এবং চটুলভাবে আমি বলতে পারতেছি। তো এইরকমই এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে। এরপর যদি আমরা একটু যাই, আমরা ক্রিয়াপদের রূপের পার্থক্য দেখব। আসিয়া, এসে, করিয়া, করে, চলিল, চলল, ঘুমাইতেছে, ঘুমাচ্ছে, গিয়াছিল, গেছিল, খাইতেছিল, খাচ্ছিল, করিয়াছে, করেছে। তাহলে এইখানে আমার পূর্ণ রূপ বলতে হচ্ছে যে সে ঘুমাইতেছে, সে ঘুমাচ্ছে, সে বাহির হইতে আসিয়া আবার বাহিরে চলিয়া গেল বা গিয়াছিল, এরকম। তাহলে কত কঠিন লাগে, সে বাইরে থেকে এসে আবার বাইরে চলে গেল। এইটা হচ্ছে তুলনামূলক কিন্তু আসলে সহজ মনে হয়। তো এরকমভাবে আমরা চিন্তা করতে পারি। এছাড়াও ক্রিয়াপদের রূপের আরও কিছু পার্থক্য যদি দেখি, জ্বালাইয়া, জেলে, তারপর ডাকিতেছে, ডাকছে, নিদ্রা, ঘুমানো, যাওয়া, এটা একটু ভুল আছে, যাই হোক। তারপর আমরা পড়িব, পড়ব, এরকমভাবে আসলে কি ফুটিয়া উঠিয়াছে, ফুটে উঠেছে, এরকম নানান কিন্তু রয়েছে আসলে। যে সাধু ভাষার যে কাঠিন্যটা সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবার আমরা একটু অব্যয় পদের ক্ষেত্রে দেখি সাধু এবং চলিতের পার্থক্যটা। যেমন অব্যয় পদের ক্ষেত্রে অদ্য, আমি বলেছিলাম ওই যে অদ্য ব্যাঘ্র দেখিয়াছি, অদ্য এখানে এসে সেটা হয়ে গেছে আজ। অদ্য ব্যাঘ্র দেখিয়াছি যদি আমি লিখি, কত কঠিন মনে হয়, দেখতেও কঠিন লাগে, পড়তেও কঠিন লাগে। কিন্তু যখন আমি এটাকেই চলিত ভাষায় লিখব তখন কিন্তু সেটা খুবই সহজ হয়ে যায়। এই যে এটা হয়ে যাবে আমার কি, আজ বাঘ দেখেছি। কত সুন্দর, সুশীল, সাবলীল লাগে জিনিসটা আমরা যখন চলিততে বলতেছি। তো এরকমভাবে তথাপি, তবু, তথাপি কত কঠিন, কদাচ, কখনো, কদাচ বা কদাচিতও এটা ব্যবহৃত হয়, যে কদাচিৎ। তাহলে সাধুতে আসলে এই জিনিসগুলো কত কঠিনভাবে উপস্থাপন করা হয়। এই কারণে সাধু ভাষা আসলে মুখে বলার অযোগ্য ভাষা হিসেবে ধরা হয়ে থাকে, শুধুমাত্র লেখার জন্য ব্যবহার করা। চলিতর ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা উভয় ক্ষেত্রে ব্যবহার। নাটকের সংলাপে যদি আমাকে বলতে হয় অদ্য ব্যাঘ্র দেখিয়াছি, তাহলে আসলে এই জিনিসটা কত কঠিন মনে হয়। তাহলে নাটকের সংলাপের অনুপযোগী কিন্তু সাধু ভাষার এই ব্যবহারের কারণেই। তো সাধু ভাষা রীতির উদাহরণ যদি আমরা একটু দেখি, উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আমি তোমাদের সাথে সাথে এটাকে করি, তোমরাও চেষ্টা করো, আমিও করে দেই, যে এটাকে আমরা হচ্ছে কি চলিততে রূপান্তর করব। এটা উপন্যাস তো উপন্যাসই থাকবে, অনুরূপ, অনুরূপটা হয়ে যাবে মতো। কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়াটা হয়ে যাবে হচ্ছে খুঁজে পাওয়া যায় না, এটা এরকমই থাকবে। শুধু আমাদের দেশ বলিয়া নহে, তার মানে হচ্ছে শুধু আমাদের দেশ বলে নয়, এই নহেটা হয়ে যাবে কি নয়। পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না, এটা হবে পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে, মানে পুরাতনটা হয়ে যাবে কি পুরনো, পুরনো সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না, মানে হচ্ছে কি দেখা যায় না, এই দর্শন মিলে না পুরোটাই হয়ে যাবে দেখা যায় না। তারপর উপন্যাসের প্রধান বিশেষত্ব এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী। উপন্যাসের প্রধান বিশেষত্ব, ইটা কাটা যাবে, বিশেষত্ব হলো, এই যেটা হয়ে যাবে হলো, ইহাটা হয়ে যাবে এটি সম্পূর্ণ আধুনিক সামগ্রী। আধুনিক সামগ্রীটা হয়ে যাবে কি জিনিস হয়ে যেতে পারে বা বিষয় হবে, এটা বিষয়ও হওয়া যায়, আধুনিক বিষয়। এরকম ভাবে হচ্ছে কি আসলে আমরা দেখতে পাই যে কিভাবে আসলে সাধুটাকে আমরা চলিততে নিয়ে আসতে পারি। এই আর সাধুটা আসলে কত কঠিন মনে হয়। আমি যদি এখন চলিততে বলি উপন্যাসের মতো কোনো বস্তু, আমাদের বস্তুটা হয়ে যাবে জিনিস,
জিনিস না হলে বস্তু থাকলেও চলবে। আসলে কিছু শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করেই থাকি। কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজে পাওয়া যায় না, শুধু আমাদের দেশ বলে নয়, পৃথিবীর কোনো দেশেরই পুরনো সাহিত্যে উপন্যাসের দেখা মিলে না, বা উপন্যাসের দেখা পাওয়া যায় না বলা যায়। উপন্যাসের দেখা যায় না তো না, উপন্যাসের দেখা পাওয়া যায় না বলতে হবে, এখানে পাওয়া যায় না। তারপর উপন্যাসের প্রধান বিশেষত্ব হলো এটি সম্পূর্ণ আধুনিক সামগ্রী। কত সহজ এবং সুন্দর মনে হয়। এখন আমরা চলিত ভাষারীতির একটা উদাহরণ যদি দেখি, একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো, স্টেশন বেশি দূর নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে, কিরে এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। এখন এটাকে যদি আমরা একটু সাধুতে পড়ি তাহলে বুঝতে পারবা তোমরা যে আসলে সাধু ভাষাটা কত কঠিন হয়। আমি চেষ্টা করছি। একে একে গাড়িগুলো ছাড়িয়া দিল, আমার গাড়িটাও চলিতে শুরু করিল, স্টেশন দূরে নহে, সেইখানে পৌঁছিয়া নামিতে গিয়া দেখি যে অতিথি দাঁড়াইয়া রইয়াছে, কিরে এখানেও আসিয়াছিস? ইহা, এক্ষেত্রে ইহা হবে, বা সে জায়গায় ইহা বসে। ইহা লেজ নাড়িয়া তাহার জবাব দিল যে, কি জানি মানে তাহার কি। তাহলে আসলে আমার সেই শব্দগুলো আমি সাধু ভাষা তো বলার অনুপযোগী এই কারণে, কারণ আমরা বলতে গিয়ে কষ্ট হয়ে যায়। গরু গম্ভীর একটা ভাষা, আমাদের সাধারণত আমরা বলে অভ্যস্ত না, এই জন্যই কিন্তু এটা গোলমাল লাগতে পারে। যাই হোক, তো এরকমভাবে আসলে সাধুতে যদি আমি বলি, একে তো বলতে অনেক বেশি সময় লাগে, বলতে গুরু গম্ভীর শোনায় এবং কি খুবই কষ্টদায়ক হয়ে যায়। তাহলে এই কারণেই আসলে চলিত ভাষার রীতিটাই হচ্ছে কি সর্বজন গ্রাহ্য। কর্ম অনুশীলনটা আসলে আমরা তোমাদেরকে হচ্ছে কি প্রবলেম সলভিং ক্লাসে দেখিয়ে দিব। তবে তোমরা যদি এই জিনিসগুলো একটু করতে পারো নিজে নিজে তাহলে খুবই ভালো। চেষ্টা করবা যে এই জিনিসগুলো হচ্ছে কি নিজে নিজে করার জন্য, এই প্রশ্নের উত্তরগুলো নিজে দেওয়ার জন্য সবাই এটা দেখে রাখো। তাহলে এই ছিল আমার হচ্ছে ভাষা সম্পর্কিত তোমাদের সাথে আজকের এই ক্লাস। আমরা হচ্ছে সাধু ভাষারীতি, চলিত ভাষারীতি, আঞ্চলিক ভাষারীতি, প্রমিত ভাষারীতি, এছাড়াও আমরা রাষ্ট্রভাষা, মাতৃভাষা এবং ভাষা সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছি। তোমরা পরবর্তী ক্লাসে বড় হলে আরও ভালো জানতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ক্লাসে আমার ভাষা নিয়ে হচ্ছে কি বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।